ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসীমাম স্টাডিজ। আমার অসীমাম স্টাডিজের আজকের এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আমার আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয় খেয়া কবিতার কয়েকটি প্রশ্ন উত্তর, যে কবিতাটি সিবিএসই বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর কবিতা। কবিতার ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও থেকেই কয়েকটি ছোট প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো সিবিএসই বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রত্যেকেরই দরকার হয়। পরে আবার বড় প্রশ্ন নিয়ে আসব। আমার আলোচনার মধ্যে কি বলা হয়েছে বা কি বলা হয়নি সেটা আমার জানা নেই, যা হোক যতটুকু পারা গেছে বলেছি। এবার প্রশ্নের মধ্যে যেগুলো তোমাদের অজানা ছিল সেগুলো কিন্তু জানতে পারবে। দেখো, খেয়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত। পৃথিবীতে নতুন নতুন কি গড়ে ওঠে? নতুন নতুন ইতিহাস গড়ে ওঠে, যেটা তোমাদের কবিতার মধ্যেই রয়েছে। খেয়া কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? 19 সংখ্যক কবিতা। দুখানি গ্রাম কোন দিকে চেয়ে আছে? দোহা পানি, অর্থাৎ দুজনের দিকে চেয়ে আছে। নদীর স্রোতে কি পারাপার করে? নদীর এক পারের মানুষকে অন্য পারে পৌঁছে দেয়। একটি খেয়া নৌকো পারাপার করে দুই পারের মানুষকে। আছে জানাশোনা, কাদের মধ্যে জানাশোনা আছে? নদীর দুই তীরের দুই গ্রামের মধ্যে বা দুই গ্রামের মানুষের মধ্যে জানাশোনা আছে। সকাল সন্ধ্যা দুই গ্রামের মানুষ কি করে? নানা প্রয়োজনে এক গ্রাম থেকে অন্য গ্রামে কাজ করার জন্য তারা আসে। রক্ত প্রবাহের মাঝে কি ফেনিয়ে ওঠে? রক্ত প্রবাহের মধ্যে বিভিন্ন রাজশক্তির উত্থান ও পতনের ইতিহাস ফেনিয়ে ওঠে। কারণ এক রাজা কখনো যুগ যুগান্তর ধরে রাজত্ব করতে পারেন না। এই যুদ্ধের মাধ্যমে যিনি রাজা হন তার মাথায় মুকুট ওঠে, আর যিনি হেরে যান তার মাথা থেকে মুকুট টুটে পড়ে, অর্থাৎ ভেঙে যায়, মানে তার নেমে লুটিয়ে পড়ে মাটিতে। খেয়া কবিতায় বাস্তব সভ্যতায় কি গড়ে ওঠে? বাস্তব সভ্যতার নব নব ক্ষুধা তৃষ্ণা উঠে আসে। নব নব তৃষ্ণা ক্ষুধায় কি পাওয়া যায়? নব নব তৃষ্ণা ক্ষুধায় হলাহল ও সুধা দুই পাওয়া যায়। হলাহল মানে বিষ আর সুধা মানে অমৃত। ভালো এবং খারাপ দুটোই পাওয়া যায়। দুইখানি গ্রাম কোথায় চেয়ে আছে? দুইখানি গ্রাম দোহা পানি, অর্থাৎ দুজনের দিকে চেয়ে আছে। কারণ ওই পারের মানুষ এপারে না এলে কাজ করতে পারবে না, আর এপারের মানুষ কাজ করা হয়ে গেলে আবার ওপারে ফিরে যাবে। তাই দুই গ্রামের মানুষ দুই দিকে চেয়ে আছে। শুধু হেতা দুই তীরে কোন নদী তীরের প্রসঙ্গ উল্লেখ করেছেন? নাগর নদীর দুই তীরের প্রসঙ্গ উল্লেখ করেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে। খেয়া শব্দের আবিধানিক অর্থ কি? খেয়া শব্দের আবিধানিক অর্থ হলো নদী পারাপারের নৌকা বা তরী। কারা ঘরে ফেরে? নদীর দুই তীরের গ্রাম থেকে মানুষজন আসে, যারা তাদের কেউ কেউ আপন ঘরে ফেরে। অন্য যাত্রীরা কি করে? অন্য যাত্রীরা নিজ নিজ ঘর থেকে বের হয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে বা নির্দিষ্ট গন্তব্যপথে চলে যায়। যাত্রীরা কিসের জন্য খেয়ায় ওঠে? কেউ ঘর থেকে বেরিয়ে যায়, কেউ বা ঘরে ফেরার জন্য খেয়ায় ওঠে। অর্থাৎ যে কাজ করার জন্য আসে সেও খেয়ায় ওঠে, আর যে ঘরে ফেরার জন্য যায় সেও খেয়ায় ওঠে। এই একখানি খেয়া দুই তীরের দুই মানুষজনের মধ্যে সংযোগ স্থাপন করেছে। কাদের নাম অজানা থেকে যায়? নদী পাড়ের গ্রাম দুখানির নাম বাইরের জগতের কাছে অজানা থেকে যায়। খেয়ার চলন কিরূপ? তীরবর্তী গ্রাম দুটির মধ্যে খেয়া পারাপার করে জীবন মৃত্যুর এপার ওপারের প্রভাবেই পুরাতনকে নিয়ে যায় খেয়া, আর নূতনকে পৌঁছে দেয় আবার এখানে, অর্থাৎ পৃথিবীতে কাজ করার জন্য। পুরাতন মানে যার কাজ শেষ হয়ে গেছে তাকে খেয়া নৌকো পৌঁছে দেয় তার বাড়িতে, আর যার কাজ করার দরকার তাকে নিয়ে আসে খেয়া এপারে কাজ করার জন্য। হলাহল শব্দের অর্থ কি? হলাহল শব্দের অর্থ হলো বিষ। সুধা কি? সুধা হলো অমৃত। সমুদ্র মন্থনে প্রথমে সুধা উঠে আসে, দেবতারা সেই সুধা পান করে অমর হন, তারপরে হলাহল উঠে আসে। সেই হলাহল পান করে শিব হন নীলকণ্ঠ। নিজের কণ্ঠে তিনি সমস্ত বিষ ধারণ করে পৃথিবীর মানুষ এবং দেবতাদের জন্য রেখে গিয়েছিলেন অমৃত। পৃথিবীতে কবি কি ঘটতে দেখেছেন? যুগে যুগে কালে কালে বহু দ্বন্দ্ব ও সংঘাত
অর্থাৎ ঝগড়া ঝামেলা এসব ঘটতে দেখেছেন, যা তোমরা আজও দেখছো প্রতিনিয়ত প্রতিক্ষণে খবরের কাগজের পাতায় বা কোনো মিডিয়ার মাধ্যমে। কী কী নিয়ে নতুন নতুন ইতিহাস গড়ে ওঠে? ভূখণ্ডে ভূখণ্ডে দ্বন্দ্ব ও সংঘাত নিয়ে নতুন নতুন ইতিহাস গড়ে ওঠে। নদী তীরের গ্রাম দুটির মধ্যে সম্পর্ক কিরূপ? একই সূত্রে গাঁথা, গভীর এক পরিচয়ের বন্ধনে বাঁধা। খেয়া কবিতাটির কটি পংক্তি আছে? মোট 14টি পংক্তি আছে। প্রথম ভাগে 8টি, দ্বিতীয় ভাগে 6টি, অর্থাৎ সনেট বলা যেতে পারে, কারণ সনেট সবসময় 8-6 ছন্দে ভাগ করা থাকে। প্রথমত 8 লাইন, পরে থেকে 6 লাইন, 14 লাইন মানে সনেট, আর প্রতিটি লাইনে থাকে 14টি করে অক্ষর বা বর্ণ। কবি সোনার মুকুট কাকে বলেছেন? বহু মূল্যবান জীবনে রক্ত আর বেদনার বিনিময়ে রাজশক্তির সাফল্যকে কবি সোনার মুকুট বলেছেন। ফুটিয়ার টুটে বলতে কবি কি বুঝিয়েছেন? বিজয়ী শক্তি জয়ী হয়েছে, আবার কখনো তাদের অহংকার চূর্ণ হয়ে গেছে, আবার তাদের মুকুট মাটিতে লুটিয়ে পড়েছে। এটা বোঝাতেই ফুটিয়ার টুটে ব্যবহার করা হয়েছে। কখনো জিতেছে তখন মাথায় উঠেছে, হেরেছে তখন আবার মাটিতে লুটিয়ে পড়েছে। সভ্যতার ক্ষুধা তৃষ্ণা বলতে কবি কি বুঝিয়েছেন? কবি তথাকথিত সমর্থ মানুষের লোভ, লালসা, ভোগ ও বস্তু জগতের সংগ্রহকে বুঝিয়েছেন। মানুষের লোভ লালসা কিন্তু দুদিনের জন্য পৃথিবীতে আসা হলেও এটা রয়েই গেছে প্রত্যেকের মধ্যে। আমার 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 কি আমার, দুদিন পরে যখন পৃথিবী ছেড়ে চলে যাব তখন আমার কি সব পড়ে থাকবে, চলে যেতে হবে আমাদের। অর্থাৎ নৌকোটি যখন তীরে এসে লাগবে, নৌকায় ওঠার জন্য তাড়াহুড়ো করে উঠতে হবে তখন আমাদের। এটাই জীবন। সুধা আসে কোথা থেকে? শত বাধার মধ্যেও যে মানুষ এক অসম্ভব প্রেরণায় বেঁচে থাকে তা সুধাময়। অসম্ভব প্রেরণায় অর্থাৎ আশা নিয়ে মানুষ বাঁচে। একটা কথা আছে, আশাতেই চাষা খাটে। এই আশার মধ্যেও নিরাশার আলো থাকলেও আশার আলো দেখতে যে ভালোবাসে তার জীবনে কিন্তু আশার আলো প্রতিভাত হয়, এটা আমরা মনে করি। রক্ত প্রবাহে কি উঠে আসে? রক্ত প্রবাহের ধারায় আদিম প্রবৃত্তির জান্ত রূপ বেরিয়ে আসে। অন্তহীন হননে মেতে ওঠে মানুষ, মানে একজন মানুষ নিজের লাভের জন্য, নিজের লোভের জন্য আর একজনকে খুন জখম করতেও দ্বিধাবোধ করে না। নিজের স্বার্থের লড়াইয়ের জন্য কত মানুষকে খুন জখম করে তারই হত্যা নেই। কবি ক্ষুধা কথাটির উল্লেখ করেছেন কেন? মানুষের অপরিমেয় লোভকে বোঝাতে গিয়েই কবি ক্ষুধা কথাটি ব্যবহার করেছেন। কারণ মানুষের অপরিমেয় যে লোভ, স্বার্থের লোভ, তাই তো এত দ্বন্দ্ব সংঘাত পৃথিবীতে। এটা বোঝাতে গিয়েই তিনি ক্ষুধা কথাটি ব্যবহার করেছেন, ক্ষুধা কথাটি ব্যবহার করেছেন। এই দ্বন্দ্ব লড়াইয়ের মধ্যে কখনো সুধা বা কখনো হলাহল উঠে আসে। কয়েকটি প্রশ্ন, ছোট প্রশ্ন আলোচনা করলাম, কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে তোমার অন্য বন্ধুদের দেখার জন্য। পরে আবার অন্য কোনো আলোচনা নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই। ধন্যবাদ রইল।